বিএনপি প্রত্যেকটা পদক্ষেপের যদি তুলনা করেন বেশিরভাগ হচ্ছে এখনো আপনার সমালোচনা হচ্ছে। জামাতে কোন সমালোচনা দুটো একটা ছাড়া। আপনি দেখেন কিছুদিনে জামাকে একদম পার্লামেন্টের সদস্য একটা নারী কেন্দ্রিক ধরা পেলো, একদিন দুই দিনের মধ্যে তাকে বহিষ্কার করেছে এবং তার মধ্যে তার যদি শাস্তি দিতে হয় তাদের শাস্তি দেওয়া হয়। এই ধরনের পদক্ষেপকে বিএনপি কখনো নিয়েছে? নাই। সুতরাং এইটা করা উচিত হতো। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কালোকে কালো বলা এবং সাদাকে সাদা বলা, এটাই সবার হওয়া উচিত। এই জায়গায় স্যার আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে জামাতের তরফ থেকেও 1971 সালের যে ভূমিকা সেটার ব্যাখ্যার ক্ষেত্রে বলা হয় যে তারা আশঙ্কা করেছিলেন যে এই ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলে সেখানে আগ্রাসন চালাবে দিল্লি। তো তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর যে কথা, সেই কথার যদি সত্যতা আমরা ধরি তাহলে জামাতের আবার অবস্থানটাকে জাস্টিফাই করা হয়। আপনি কি বলবেন? না, আমি তো বলেই দিলাম ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানটিকে দ্বিখণ্ডিত করা। না, তাহলে কি স্যার জামাতের ওই সময়ের অবস্থানটা যথার্থ ছিল? বা আমাদের অবস্থান, তাদের বক্তব্যটা সত্যি ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, কিন্তু তাই বলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অংশগ্রহণ না করার অজুহাতটা আমি স্বীকার করি না। আচ্ছা, পুরা দেশটা যখন আক্রান্ত, বাংলাদেশ শিশু নারী পুরুষ সবাইকে হইতেছে এক এক হত্যা করছে, এটা বাস্তব সত্য, এটা অস্বীকার করুন, ইতিহাসে গ্রথিত আছে। তো এটা তো শুধু আমাদের দেশে না, বিদেশে গঠিত আছে। ওই সময়ে আমি জামাতকে তাহলে একটা প্রশ্ন করতে চাই, আমাদের স্বাধীনতা যুদ্ধ ছাড়া বিকল্প কি ছিল তখন? আমরা কি মাথা পেতে নিব তাদের গণহত্যা, তাদের খুন, তাদের হইতেছে এই যে ধর্ষণ, এগুলো মাথা পেতে নেওয়া উচিত ছিল আমাদের? এটা কি জামাত? শুধু আমি বলবো জামাত ভুল করেছে। একটা তাদের যে চিন্তা ছিল তাদের বলছে এটা সঠিক ছিল, এটা সত্যি কথা। পাকিস্তানকে তাদের হতেছে তাদের কন্ডেম করা উচিত ছিল এবং ইন্ডিয়াকেও কন্ডেম করা উচিত। এখন দুইটাই জঘন্য অপরাধ করছে। তাই বলে 71 স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল, এটা আমি কখনো এবং যৌক্তিক ভাবে এটা বলবো, আমার কোনো আবেগের ব্যাপার না, যৌক্তিক ভাবে বলবো যে জামাতে সেই সিদ্ধান্ত ভুল ছিল। তবে আজকে যে জামাতে ইসলাম আমি যদি পাশাপাশি রাখি, আমি পার্লামেন্টে যখন বক্তৃতাগুলি শুনি, আপনি ধরে নিতে হবে কোন দেশটা দেশপ্রেম বেশি পরিচয় দিচ্ছে দুটা দলের মধ্যে, যে দুটা দল এনসিপি এবং জামাতের মধ্যে, আমি বলবো জামাত। এবং তাদের যে প্রজ্ঞা, তাদের যে কথাবার্তা, তাদের দেশপ্রেম, তাদের সততা, যেটা তারা প্রকাশ করে প্রমাণ করেছে আজকে শুধু না, গত কয়েক বছর এবং এখন বর্তমানে পার্লামেন্টের মধ্যে যে কদিন তারা এমপিটা দাঁড়েন, তার সাথে বিএনপি কাছে দেয় না। বিএনপি প্রত্যেকটা পদক্ষেপের যদি তুলনা করেন বেশিরভাগ হচ্ছে এখনো আপনার সমালোচনা হচ্ছে। জামাতে কোন সমালোচনা দুটো একটা ছাড়া। আপনি দেখেন কিছুদিনে জামাকে একদম পার্লামেন্টের সদস্য একটা নারী কেন্দ্রিক ধরা পেলো, একদিন দুই দিনের মধ্যে তাকে বহিষ্কার করেছে এবং তার মধ্যে তার যদি শাস্তি দিতে হয় তাদের শাস্তি দেওয়া হয়। এই ধরনের পদক্ষেপকে বিএনপি কখনো নিয়েছে? নাই। সুতরাং এইটা করা উচিত হতো। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কালোকে কালো বলা এবং সাদাকে সাদা বলা, এটাই সবার হওয়া উচিত। আচ্ছা স্যার, একটু কূটনীতির দিকে চোখ রাখবো। আমরা যেটা শুরু করেছিলাম আলোচনা, তো আমরা দেখছি যে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করলেন, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটা প্রস্তাব দিয়ে দিলেন। এই প্রস্তাবটা অনেকে বলছেন লোভনীয়, আবার অনেকে বলছেন যে এখানে ফাঁদ আছে। সেটা হচ্ছে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ স্থল করিডোর। বাংলাদেশ এখন পর্যন্ত পর্যালোচনা করছে, বলছে যে আমরা ধীরে সুস্থে এগুতে চাই, আমরা এইটাতে অংশ নেব। তো আপনার কাছে জানতে চাই যে এই চীন, মিয়ানমার এবং বাংলাদেশ স্থল করিডোর যদি হয়, তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান ভাবে যে একটা ঐতিহাসিক যোগাযোগ স্থাপিত হয়ে যাবে, অন্যদিকে অনেকে বলে থাকেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশের ঝুঁকিও তৈরি হতে পারে। আপনার মূল্যায়নটা কি? আমি এই প্রসঙ্গে আরেকটি জিনিস নিয়ে আসি, সেটা তিস্তা ব্যারাজ। তিস্তা ব্যারাজের প্রতি ভারতের হতেছে তার অনীহা ছিল, তারা বলেছে তারা সাহায্য করতো না কখনো। এবং চায়নার সাথে আমরা যখন এগিয়ে গেলাম, বাংলাদেশ সরকার, আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার এগিয়েছে এবং সম্বন্ধে আমরা আশা করব যেভাবে এগিয়ে যাচ্ছি চায়নার সাহায্যে আমার তিস্তা প্রকল্পটা বাস্তবায়িত হবে। এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই সঙ্গত কারণে। এখানে স্বার্থ বা তার স্বার্থবিরুদ্ধে কোনো আছে এখানে সংশ্লিষ্ট নেই, কিন্তু করিডোরের ব্যাপারে আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা জল্পনা কমিটি একটা করিডোর একটা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে, সেটা হচ্ছে তারা বলছে তার ইকোনমিক করিডোর বলছিল, কিন্তু এটা বলার অপেক্ষা রেখে না সেই করিডোর যদি বাস্তবায়িত যে বার্মার উপরে একটা আগ্রাসন চালানোর একটা চিন্তা ভাবনা তাদের ছিল এবং এটা সঙ্গত কারণে সামরিক বাহিনী থেকে
এটা হতেছে সমালোচনা করা হয়েছে, বিরোধিতা করেছে, এবং সরকার তাকে পিছু হেঁটে এসেছে। সেইটা স্যার যেটা বললেন স্যার, সেইটা তো মিয়ানমারের সঙ্গে একটা করিডোর ছিল। ওইটাতে আমি এইটা ওইটা আমি তুলনা দিলাম। সেইখানে হচ্ছে আপনার চীনেরও আপত্তি ছিল, বাংলাদেশের লোকেরও আপত্তি ছিল, সেই জন্য সরকার এটা দিয়ে এগোয় নাই এবং এতে পিছিয়ে চলেছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি। এখন বর্তমানে যে চায়নার থেকে যেটা প্রস্তাবটা দিল এটা ইকোনমিক করিডোর। দেখেন, একটা কথা আমাদের জানতে হবে, প্রত্যেকটা যে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কোনো দেশ কিন্তু কোনো কিছু অন্য দেশের সাথে সম্পর্ক করে না। কেউ হতে জোর করে করে স্বার্থটা আদায় করে, কেউ হতে তাদের সাথে ভালো সম্পর্কে আদায় করে। এখানেই তফাৎটা। মার্কিন যুক্তরাষ্ট্র অধিকত্ব ইউরোপের দেশ কলোনিয়াল পাড়া দেওয়া ছিল, তার সবচেয়ে জোর করে আদায় করে এসছে। আমাদের উপনিবেশ যারা ছিল তারা সবচেয়ে এখনো জোর করে আদায় করছে। আপনার ফ্রেঞ্চ যারা কলোনি ছিল আফ্রিকাতে, আপনি যেখানে কি জঘন্য অত্যাচারটা করেছে, স্বাধীন হওয়ার পর তাদের কাছে সম্পূর্ণ লুটিপাটি খাচ্ছে এখনো। চায়নার ক্ষেত্রে কিন্তু তা না। আপনি ইতিহাস দেখেন, একটা দেশের 5,000 বছরের ঐতিহ্য ইতিহাস, সেই 5 বছর আপনি দেখেন চায়নার একটা সিঙ্গেল নিশ্চয় দিতে পারবেন না যেখানে কোন দেশকে তারা স্বেচ্ছাকে জোর করে দখল করেছে। ক্ষমতা করেনি। কিন্তু চাইনিজ গ্রেট ওয়াল তারা সৃষ্টি করেছে কেন? বিদেশ শক্তিদের দিয়ে রক্ষা করার জন্য। তারা জোর করে কোনো দেশ দখল। তাইওয়ান তাদের নিজস্ব একটা টেরিটরি, তারা হুমকি দুমকি দিচ্ছে, তারা বলছে আমরা দখল করে নিব, কিন্তু এখনো তারা কিন্তু তো সেই ধরনের সামরিক অভিযান চালায়নি। করতে পারে কিন্তু তারা আগেই করতে পারে, করে নাই। কিন্তু চায়না সবসময় সমঝোতার মাধ্যমে গিভ এন্ড টেকের মধ্যে সবার সাথে সম্পর্ক তৈরি করে। এবং চায়না যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে শুধু চায়নার জন্য না, আপনার পুরো এলাকার জন্য। অনেকটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যেই এটা অন্তর্ভুক্ত। এটাতে বেনিফিট হবে শুধু বাংলাদেশ, চায়না, বার্মা না, এটা বেনিফিট ভারত হবে। ভারতকে এটাতে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। এবং এই পুরোটা করিডোরটা, ইকোনমিক করিডোর শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এটা আসিয়ানের সাথে যুক্ত হবে, এটা ইউরোপের সাথে মধ্য সাথে যুক্ত হবে। সুতরাং এটা তো কোনো এখানে রাগ ঢাকে কোনো ব্যাপার নেই। শুধু এই করিডোরটা অ্যাকসেপ্ট করার ব্যাপারে বাংলাদেশ যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে, পুরো বিশ্বকে তারা যদি হইতেছে এক্সপ্লেন করতে পারে এবং চার্জ করতে পারে, আবার আমার যুক্তরাষ্ট্রের কোনো এখানে বিরোধিতা থাকবে না। কিন্তু চায়না, ভারত থাকবে। ভারত থাকবে কেন? ভারত তখন দেখবে বাংলাদেশ তাদের বলের থেকে বের হয়ে যাচ্ছে। চায়না যদি আমাদের সাথে এই সহযোগিতা করে আসে, তবে হয়তো একটা সময় হইতে পারে আমাদের সামরিক চুক্তি নাই, কিন্তু বাংলাদেশ যদি আগ্রসিত হয় ভারতের থেকে, তাহলে চায়না হয়তো এগিয়ে আসতে পারে যদি সামরিক চুক্তি। এবং সেই জন্য যা কিছু আমরা বাংলাদেশ হচ্ছে লাভজনক, চায়নার জন্য সেটাই ভারতের বিপক্ষে। ওই অনেকটা সেই শেরে বাংলা ফজলুরের কথা মনে পড়ে গেল, সেই তার ফেমাস উক্তিটা জানেন, তোমরা যখন দেখবেন দাদারা আমার সমালোচনা করছে, আমি দেশের জন্য ভালো করছি, আর যখন দেখবা আমার তারা হয়তো হয়েছে আমার প্রশংসা করছে, আমি দেশের বিরুদ্ধে কাজ করে তাদের পক্ষ হয়। তো এইটা ভারতের ব্যাপার হচ্ছে এইটাই, যা কিছু চায়নার জন্য ভালো, বাংলাদেশের তাদের জন্য তাদের সমালোচনা করতে হবে। সুতরাং আমি মনে করি এই করিডোরটা বাস্তবায়ন হওয়া উচিত। এবং চায়না কখনো আগ্রাসী ভূমিকা কখনো পালন করে নাই। কোরিয়ার ব্যাপারে করেছে ভিয়েতনাম, কারণ তাদের নিজস্ব হতে তাদের প্রতিরক্ষা, নিজেদের হইতে সার্বভৌমত্ব, স্বাধীনতার উপরে একটা হুমকি ছিল, করতে বাধ্য হয়েছে তারা সে কোরিয়ান ওয়ারে, ভিয়েতনাম ওয়ারের মধ্যে। এই ক্ষেত্রে তারা না। তবে একটা জিনিস আমি বলে রাখতে চাই এখানে, সুযোগটা দিতে চাই, সেটা হচ্ছে আমার একটা মস্ত বড় একটা কথা মনে পড়ে গেল, একটু সময় নিচ্ছি আপনার। নেহরু ইন্দিরা গান্ধীকে কিন্তু শিক্ষিত করেছে রাজনীতির উপর ছোটকাল থেকে। আপনারা অনেকে জানেন হয়তো, দেশের অনেক, পৃথিবীতে অনেক বড় বড় নেতা যারা, তারা হচ্ছে কিংবদন্তি যাদেরকে বলি, তাদের মধ্যে নেহরু কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন কিন্তু ছিল না। তার হাতে শিক্ষা দিয়েছে তার বাবা। সে কিন্তু সেলফ এডুকেটেড। তার বাবা তাকে জেলে বসে চিঠি লিখতেন ছোটকাল থেকে, যখন জেলে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো সম্পূর্ণ একটা বই আকার পেয়েছে, লেটার্স টু ইন্দিরা। সেই জায়গায় এক জায়গায় বাবা তাকে বলছে, মা তুমি যদি কখনো দেশের নেতৃত্বে আসো, তখন অনেক একটা কঠিন একটা সমস্যা তুমি সামনে পড়েছো, এবং তোমাকে অনেকে যারা তোমার উপদেশে তারা তোমাকে বিভিন্ন ধরনের তাদের তোমাকে পরামর্শ দিচ্ছে, একটা, দুটা, তিনটা, চারটা। তুমি তো দ্বিধা পড়ে গেছো, কোন পরামর্শটা আমি গ্রহণ করব এবং দেশের জন্য সেটা কার্যকর করব, কিভাবে নেবে, কি ওয়ার্ডটা কি, ফ্যাক্টরটা কি, যেটা তুমি সাহায্য করে তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেটা হচ্ছে এই, তুমি নিজেকে প্রস্তুত করবা,
কোন সিদ্ধান্ত যদি আমি নেই যেটা আমি প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা করতে পারবো, আর কোনটা আমার লুকিয়ে করতে হবে, মানুষকে জানতে পারবো না। যেটা তুমি দেখবে আমি প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা করতে পারি, সেটাই সঠিক সিদ্ধান্ত। যেটা লুকিয়ে করতে, সেটা সঠিক মানুষের জন্য কল্যাণকর নয়। কেন বললাম কথাটা, এটা অবতারণ করলাম কেন? আমি বাংলাদেশের সরকারকে অতীত বলেছি, এখনো বলছি তারেক রহমানকে, যত চুক্তিগুলি হচ্ছে বিদেশের সাথে, অর্থনৈতিক হোক, সামরিক হোক, সামাজিক হোক, যে কোনো চুক্তি প্রকাশ করা উচিত মানুষের সামনে, পার্লামেন্ট ডিসকাশন করা উচিত, খুঁটিনাটি সবকিছু। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খাতিরে কোনো কিছু লুকানো নাই, কোনো কিছু ক্লাসিফাইড নাই, মানুষকে আপনি জানাবেন না কেন? এই যে করিডোর প্রস্তাবটা যেটা দিয়েছে ট্যানির থেকে, লেট দ্য হোল নেশন নো এই করিডোর প্রস্তাবে কি আছে, খুঁটিনে মানুষ আলোচনা করুক। এবং যখন আলোচিত হবে সংসদের বাইরে বিভিন্ন মানুষের বিভিন্ন সংস্থা মঞ্চের মধ্যে, যখন এটা বেরিয়ে যদি প্রমাণিত হয়, সবাই যদি বৃহত্তর জনগোষ্ঠীকে সাপোর্ট করে, তাহলে আপনি করে দেন। আর যদি বৃহত্তর জনগোষ্ঠী দেন এটা বাংলাদেশের কল্যাণ হবে না, আপনি যখন এটা গ্রহণ না করেন, চায়না কিছু বলা থাকবে না, কোনো কিছু বলা বলে থাকবে, তখন তারা বুঝবে পুরো জনগোষ্ঠী এটা চায় না, বৃহত্তর জনগোষ্ঠী চায় বা চায় না। আমি এইটাই আপনার আলোচ করব, আপনার সরকারের কাছে আপনার প্রকাশ করবেন। যত আপনার যেমন মার্কিন যে আলোচনা হয়েছে, যেটা চুক্তিটি হয়েছে, এটা অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, এটা খোলাভাবে আলোচনা করেন না কেন? এবং চাইনিজের প্রসেস সেটা খোলাভাবে আলোচনা করেন না, তাহলে সমস্যা দূর হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে করতে হবে, এই প্রশ্নটা আমি রাখবো সরকারের কাছে। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।